ভূমিকম্প হয়ে যাবে, মানুষজন সব মারা যাবে, তারপরে উদ্ধার কার্যে তারা যাবে। সেই অনুযায়ী ক্রোর্স অফ বাজেট, কোথায় আমার রেস্কিউ টিম পাঠাতে হবে, কোথায় মেডিকেল টিম পাঠাতে হবে, কোথায় আমার খাদ্যদ্রব্য পাঠাতে হবে, সেই চিত্র পাওয়ারও তো সরকারের সেই প্ল্যানে নেই। কালকে যে বড় দুর্ঘটনা হয়, বড় একটা হয়, হোয়াট উইল বি ডু? আমাদেরকে সমন্বয় করতে আমার 3 দিন লাগবে, শেষ হয়ে যাবে। 5.7 মাত্রার যে ভূকম্পন হলো তাতে আতঙ্ক ছড়ালো এবং আমরা জানলাম যে একটা ঝুঁকির মধ্যে আছি। আপনি বলছিলেন যে আমরা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছি, শঙ্কামুক্ত হওয়ার তো কোনো আশার আলো আমাদের মধ্যে নেই। সচেতনতার কথা বলা হচ্ছে, আমাদের এই নগরগুলো কতটা অপরিকল্পিত সেই বার্তাও পেলাম। কিভাবে আসলে উদ্ধার তৎপরতার অভিযান চালানো হবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে। তাহলে আসলে এই মুহূর্তে করণীয় কি? আচ্ছা, এই মুহূর্তে আমরা সার্বিক একটা চিত্র পেয়ে গেলাম এই আলোচনায়, তাই না? এবং যথেষ্ট ভয়ের এবং উদ্বেগের। হ্যাঁ, আমাদের দেশে ভূমিকম্পের উৎস রয়েছে, সেখানে বড় একটা শক্তি জমা হয়ে রয়েছে। সেই শক্তি এক সময় না এক সময় বের হবেই। এটাই হচ্ছে ভূমিকম্পের আপনার প্রকৃতির নেচার আর কি, তাই না? এবং তার সাথে আমাদের সহ-আলোচক যিনি বললেন যে আমাদের নগরের কী অবস্থা, নগরায়ন কীভাবে হয়েছে, বিল্ডিংগুলো কত দুর্বল, অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে, এবং উদ্ধার কার্যের ব্যাপারে যেটা জানা গেল যে এখানেও আমাদের সেই রকমই। এখন এই প্রস্তুতি তো আমরা আগের থেকে শুরু করেছি সিডিএমপি থেকে, তাই না? আমরা সেখানে একটা প্রস্তুতি, কন্টিজেন্সি প্ল্যান কীভাবে কী হবে, কিন্তু সেখানে আমি প্রথম থেকেই বলে আসছি এবং দেখে আসছি একটা ঘাটতি আছে। আমি এই প্রস্তুতিটাকে 3 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সিডিএমপি বা সরকার যেটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় যে একটা এই জিনিসটা এক্সিকিউশন করবে বা ওই সময় তারা ছিল, তারা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রস্তুতি, উদ্ধার কার্য। ভূমিকম্প হয়ে যাবে, মানুষজন সব মারা যাবে, তারপরে উদ্ধার কার্যে তারা যাবে। সেই অনুযায়ী ক্রোর্স অফ বাজেট, হ্যাঁ, সেইভাবে কন্টিজেন্সি প্ল্যানটা ওইভাবে তৈরি করা। তো আমি যদি আগের থেকেই যদি আমার 2টা টার্গেট এই ভূমিকম্পের প্রস্তুতির ব্যাপারে, একটা হচ্ছে যে আপনার যেসব উপাদানগুলো থাকার জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তার সবগুলা উপাদান আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা নগরীতে এক্সিস্ট করছে, বিদ্যমান। তাহলে আমি যদি ঝুঁকি কমিয়ে আনতে পারি তাহলে তো আমার পরবর্তী ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখতে পারি। উদ্ধার কার্যের জন্য যে বিগ বাজেট মিনস বিগ বিজনেস অ্যান্ড করাপশন, ওটা কমে আসবে। দেন আমার সেকেন্ড টার্গেট হচ্ছে রেজিলিয়েন্স, হ্যাঁ, সক্ষমতা। যে দুর্যোগ হবে, পৃথিবীর সব দেশে, উন্নত দেশেও আপনার বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, আমাদের দেশেও দুর্যোগ হয়, অন্যান্য ক্ষেত্রে আমরা সেই রেজিলিয়েন্সে আমরা কিছুটা সক্ষম হয়েছি, কিন্তু ভূমিকম্প যেহেতু হয় না সেই জন্য আমাদের এই ব্যাপারে দৃষ্টিটাও এখানে কম। তো আমরা যদি সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কীরকম হবে সেটাকে সামনে রেখে আমরা যদি ঝুঁকির পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে পারি এবং খুব দ্রুত যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার সক্ষমতা অর্জন করতে পারি, সেইভাবে যদি আমরা প্ল্যান করি, একেবারে পারফেক্ট প্ল্যান, তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে একটা সুনির্দিষ্টভাবে আমাদের সেই প্ল্যানটা করতে হবে, তাই না? এখানে যদি কোনো ফাঁক ফোকর থাকে, আমরা শুধু এই যে টক শো, দেন আবার আর একটা কনসালটেন্সি হলো, একটা রিপোর্ট হলো, যে প্রফেসর আক্তার বললেন যে সিটি কর্পোরেশন জানেই না যে তার একটা কন্টিজেন্সি প্ল্যান আছে, কিন্তু ওখানে দেওয়া হয়েছে, আমিও সেটা জানি, তাই না? তো এখানে আমি যে জিনিসটা বলতে চাই এবং যেটার উপর গুরুত্ব দিতে চাই যে আমাদের অনেক বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে আর্থসামাজিক অবস্থায় আমরা বসবাস করছি, হ্যাঁ, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নানা রকম আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কারণে আমরা অনেক কিছু করতে পারবো না মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু ইমিডিয়েট যে জিনিসটা করতে পারবো, যেটা ঝুঁকির পরিমাণ আরও কমিয়ে আনবে, সেটা হচ্ছে নগরবাসীর মধ্যে আপনার ভূমিকম্পের বিষয়ে সচেতনতা গড়ে তোলা, তাদের জ্ঞান দেওয়া যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী প্রস্তুতি থাকতে হবে। ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রেখে হুটাহাটা করে দৌড়াদৌড়ি না করে আমি 2-1 কদমের মধ্যে আমি নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। প্রশ্ন হচ্ছে নিরাপদ জায়গা কোনটা, সেটা আমরা পরে বলে দিব। দেন তৃতীয়ত হচ্ছে ভূমিকম্প থেমে যাওয়ার পরে পরবর্তীকালে আমার কি দায়িত্ব, তাই না? আমার পরিবারের প্রতি কী দায়িত্ব, নেবরের প্রতি কী দায়িত্ব, দেন আমার কমিউনিটিতে যেখানে বসবাস করি, মহল্লায়, সেখানের প্রতি আমার কী দায়িত্ব। এই জিনিসগুলো যদি আমি
একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের তরুণদের মধ্যে অনেক প্রতিভা আছে, লুকিয়ে আছে, সেটাকে কাজে লাগানো, তাই না? আমি যদি উন্মুক্ত একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, যে ন্যাচারাল হ্যাজার্ড গেম, আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, বিশ্বের মধ্যে মনে হয় বাংলাদেশ অন্যতম স্মার্টফোন ব্যবহারে, তাই না? শিশু থেকে শুরু করে এক বৃদ্ধ পর্যন্ত সময় স্মার্টফোন ব্যবহার করছি। সেখানে যদি আমরা সেই স্মার্টফোনের জন্য আমরা একটা ন্যাচারাল হ্যাজার্ড গেম তৈরি করি, উন্মুক্ত প্রতিযোগিতা, এবং এখানে অনেক এনজিও আছেন, অনেক আছেন ব্যবসায়ী, তারা যদি এগিয়ে আসেন, সরকারেরও এখানে আসা উচিত। সেখানে আমরা ওইখানে ওই ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় এবং ওই সময়ে নিরাপদ জায়গাগুলো ওখানে আমরা দেখিয়ে দিব, যে আমরা যেখানেই অবস্থান করি না কেন, ইনডোর, ঘরের ভিতরে, অফিসে, স্কুলে বা রাস্তায়, যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় নিরাপদ জায়গা কোনটা, ওইখানে আমরা দেখিয়ে দেব। এখন একজন শিশু বা যুবক বা মধ্যম বয়সী বা বৃদ্ধ ওই গেম, এবং খুব আকর্ষণীয়ভাবে, হ্যাঁ, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমি কি করছি, তাকে একটা প্রস্তুত করতে ফেলতে পারছি। এবং তারপরে যে ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স, তারা যদি এটা, তাদের লোক সংখ্যা অবশ্যই কম, স্বীকার করবো, কিন্তু একটা মেকানিজম আছে। আমি কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করে, আমি যদি ওয়ার্ড ভিত্তিক, ঢাকাতে ওয়ার্ড আছে 90টা 91, সেইভাবে যদি আপনি একটা মক ড্রিল করি ঘন ঘন, তাহলে হবে কি, ওই যে গেম খেলে আমি যেটা শিখলাম, ওই অনুযায়ী আমি ওই সময় সাইরেন বাজবে, যে যেখানে থাকবে সেই অবস্থায় নিরাপদ জায়গায় চলে যাবে। তাহলে আমি যদি করি, এবং ভলান্টিয়াররা যে দেখবে যে ওই অকুপ্যান্ট যিনি আছেন ওই ব্যক্তি সঠিক জায়গায় নিয়েছেন কিনা, যদি ভুল হয় উনি দেখিয়ে দিবেন। এইভাবে হবে কি, মহড়ার মাধ্যমে অনুশীলন করছি, করে আমি মানসিক একটা মনোবল বৃদ্ধি হচ্ছে। তাহলে গত শুক্রবারে যে ভূমিকম্পের যে তীব্র ঝাঁকুনি হলো, এর থেকেও যদি আরও 5-7 গুণ তীব্র ঝাঁকুনি হয়, তাহলে আমার বিশ্বাস যে মানুষ কোনো রকম আতঙ্কিত হবে না, এবং ওই সময় মাথা ঠান্ডা রেখে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় তার নিরাপদ জায়গায় আশ্রয় হবে, এবং এতে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতমে চলে আসবে। এবং পরবর্তীতে যে জিনিসগুলো আসছে, যে বিগ বাজেট, ওইটাও কিন্তু কমে আসবে। কেননা যদি আসলেই এই প্রস্তুতি না নিয়ে আমরা যদি উদ্ধার কার্যে যাই, তাহলে কোথায় আমার উদ্ধার কার্য পরিচালনা করতে হবে প্রায়োরিটি বেসিসে, কোথায় আমার রেস্কিউ টিম পাঠাতে হবে, কোথায় মেডিকেল টিম পাঠাতে হবে, কোথায় আমার খাদ্যদ্রব্য পাঠাতে হবে, সেই চিত্র পাওয়ারও তো সরকারের সেই প্ল্যানে নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে উত্তর দেওয়া হলো যে ড্রোন দিয়ে ছবি তুলে দেখা হবে। এখন ড্রোনও যেখানে থাকবে, সেটা যদি ড্যামেজ হয়ে যায়, কিন্তু আমি এই স্মার্টফোন ব্যবহার করে, এই টেকনোলজি ব্যবহার করে, ডু ফিল ইট, যেটা ইউএসজিএস করছে, সেখানে সঙ্গে সঙ্গে আমি ইনস্ট্যান্টলি আমি ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে যে কোন জায়গাটায় ড্যামেজটা বেশি। তাহলে সেই অনুযায়ী আমি প্রায়োরিটি বেসিসে সেখানে মেডিকেল টিম, রেস্কিউ টিম পাঠাতে পারি। নিশ্চয়ই। আলী আহমেদ খান, ঝুঁকি যেহেতু আমাদের জানা, আমি যদি ভুল না করি আপনি সাবেক পরিচালক ফায়ার সার্ভিস, একই সঙ্গে আপনি দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমাদের তো প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, আমাদের সক্ষমতাও বাড়ছে, কিন্তু ঝুঁকি যেহেতু জানা, এই বড় দুর্ঘটনাগুলো মোকাবেলায় আমাদের সরকারের তরফ থেকে আধুনিক যন্ত্রপাতি, জনবল, এই সেক্টরে কোনো উন্নয়ন দেখছেন কিনা আপনি? না, আমি এটা এভাবেই প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি, যে কারণ যেহেতু এটা তো সবসময় কিন্তু আপনি যেটা আছে, দেয়ার উইল বি সাম শর্টেজ অফ ইকুইপমেন্ট থাকবেই। স্যার যেটা বললেন যে আমাদেরকে সাম ইনোভেশন আইডিয়া দিয়ে কীভাবে আমরা এই কম বাজেটে, কম এই পরিকল্পনার মধ্যে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, যেটা প্ল্যানিং, একটা স্ট্রং প্ল্যানিং দরকার, যেটা কন্টিনিউয়াসলি প্ল্যান মধ্যে থাকতে পারে। আমাদের যেটা আছে বা যেটা সেটা যুদ্ধ করতে হবে, অনেকটা এরকম আসলে। সুতরাং ভূমিকম্প এসে ওয়ার আদার দেন, মানে পিসফুল একটা পিসের ওয়ারের মতো একটা মনে হয়। এখানে কিন্তু মানুষের হিতায়ত জ্ঞান থাকে না আসলে কাজ করতে হয়। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি, দুর্যোগের সময় আপনি যখন দেখবেন যে মানে মোবাইল টাওয়ারটা সব কিন্তু পড়ে যাবে। সুতরাং এখানে কিন্তু একটা মেজর একটা প্রবলেম দেখো, কমিউনিকেশন, আসলে কমিউনিকেশন যেটা আছে, হয়তো টাওয়ারটা পড়ে গেলে তখন মোবাইলটা কীভাবে বন্ধ করবো, সেখানে হয়তো একটা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম আসতে পারে। এটা একটা প্রজেক্ট নেওয়া হয়েছে স্পেস এক্সের মাধ্যমে, যেটা আছে মনে করি, যেটা আছে এলন মাস্ক কিন্তু এটা দিচ্ছে। আমাদেরকে কোনো টাওয়ারের প্রয়োজন নেই আসলে, আমরা নিতে হবে নেটওয়ার্ক, এমনভাবে করতে হবে নেটওয়ার্কিং, আমরা
ওই অ্যাপস দিয়েও আমরা কাজ করতে পারবো কিন্তু এবং সেটা একটা হ্যাজার্ড ম্যাপিং করতে পারবো সেটা টোটালি একবার। এখানে মেজর হলো কি, কারণ যেহেতু দুর্যোগ হওয়ার পরে যেটা বলে আপনাকে কীরকম প্রস্তুতি বা কীভাবে এমার্জেন্সি রেসপন্সটা যে আমরা এটা কীভাবে ক্যাপাসিটি বিল্ড আপ করা যায়, তার জন্য মেন প্রয়োজনটা হচ্ছে হলো আমার কিন্তু যেহেতু এখানে অনেক স্টেক হোল্ডার কাজ করবে এখানে মনে করেন ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার, কমিউনিটি পিপল আর দ্য ওরা মেজর এফেক্টেড পিপল, এবং তারা কিন্তু ফার্স্ট রেসপন্ডার, এবং তার সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থাকবে এখানে, তারপরে সেনাবাহিনীর পুলিশ ফোর্স আসবে, সিকিউরিটি ফোর্স আসবে, মেডিকেল টিম আসবে, হসপিটাল প্রিপেয়ারনেসগুলো আসবে, আমাদের কোথায় ব্লাড ব্যাঙ্কগুলো হবে, এই কন্টিনজেন্সি প্ল্যান করে এগুলোর মধ্যে একটা প্রচণ্ড সমন্বয়ের প্রয়োজন রয়েছে আসলে, যার জন্য প্রয়োজনটা আমরা নর্মাল যেটাকে বলি NEOC, ন্যাশনাল অপারেশন সেন্টার, আসলে ন্যাশনাল অপারেশন এমার্জেন্সি অপারেশন সেন্টার, NEOC এটা কিন্তু এখন এস্টাবলিশ হয় না আসলে। এটা মনে করেন কালকে যে বড় দুর্ঘটনা হয়, বড় একটা হয়, হোয়াট উইল বি ডু, আমাদেরকে সমন্বয় করতে আমার 3 দিন লাগবে, শেষ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সমন্বয় করতে লাগবে, কেউ কারোর সাথে সমন্বয় নাই, কেউ কারোর কমিউনিকেশন নাই। সো আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে, বিকজ আমি 2টা জায়গায় নেপাল এবং বার্মার সাথে যোগাযোগ করে আমি গিয়েছি, ওখানে মেজর ওদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তারা বলছে আপনাকে ইমিডিয়েটলি এস্টাবলিশ NEOC করতে হবে, এবং এটা করার জন্য গভর্নমেন্টের কিন্তু অর্ডার লাগবে, শুধু একটা অর্ডার, এবং আমাদের ওপেন ফিল্ডে করা যাবে একটা যদি আমরা তাঁবুর মধ্যে করতে পারি একটা, যেখানে মনে করি একটা এস্টাবলিশমেন্ট অফ NEOC, একটা মনে বড় সিভিল ব্যুরোক্রেটস আন্ডারে একটা ব্যুরোক্র্যাট, মিলিটারি অপারেশন আছে, তারপরে ডক্টর, DG হেলথ, সবাইকে মিলে একটা যদি আমরা একটা হেডকোয়ার্টার করি এখানে, মনে করেন সে অ্যাডহক যেটাই হোক না করতে পারে, এবং তারা কিন্তু সমন্বয় করতে পারবে, তার মধ্যে কিন্তু আমরা কোঅর্ডিনেশনটা বাড়াতে পারবো যে কালকেও যে বড় কিছু হয় আসে। সুতরাং এটাকে ফার্স্ট দরকার, এবং তার সাথে একটা আমাকে রোবাস্ট কমিউনিকেশন দ্বারা করতে হবে, সুতরাং ইন্টার অপারেশন যেটা করতে পারে আমরা সমন্বয়ের মাধ্যমে। কারণ এখানে কিন্তু আমাদেরকে একটা গোল্ডেন টাইম আছে কিন্তু, কারণ কার্তিকের সময় একটা 1 মিনিটস ইজ ইম্পর্টেন্ট। সুতরাং সময় কমানোর জন্য এই কমিউনিকেশনের মাধ্যমে, দেন আমরা ড্রোনের মাধ্যমে এরিয়া সার্ভে করে কোন ইকুইপমেন্ট কোথায় যাবে, কীভাবে আমরা অপারেশন করবো, সেটা করার প্রয়োজন আছে। আর যেটা বললেন যে ইকুইপমেন্ট যেগুলো আছে, যেটাই আছে ইকুইপমেন্টগুলো আগে থেকে ডেফিনেটলি বাড়ানো অনেক হয়েছে, কিন্তু ইকুইপমেন্ট কিন্তু প্রচুর ঘাটতি আছে। ছোটো ছোটো ইকুইপমেন্টগুলো দিতে হবে আপনি, কমিউনিটি বেস। স্যার যেটা বলেন যে কমিউনিটি প্রিপেয়ারনেস, যেখানে মনে করেন আমরা বিশেষ করে যেখানে মনে করেন এই সিটি কর্পোরেশন এলাকায় এখানে ওয়ার্ড ভিত্তিক যদি আমরা একটা টিম থাকবে, এখানে তাদের কমিউনিকেশন ইকুইপমেন্ট সহ, এবং তাকে রেস্কিউ ইকুইপমেন্টগুলো একটা ডিসেন্ট্রালাইজ করা থাকবে, এবং ওই ইকুইপমেন্ট তারা উদ্ধার করবে, এখানে মেডিকেল ইকুইপমেন্ট থাকবে, সেভাবে তারা অ্যাটলিস্ট ফার্স্ট এগুলো দিতে পারবে। সুতরাং এইভাবে যে আমি কমিউনিটি প্রিপেয়ারনেসটা করতে পারি উইথ ইকুইপমেন্ট, তাহলে কিন্তু আমরা ঝুঁকি কমিয়ে আনতে পারবো। সেখানে কিন্তু মনে করেন যে সরকারিভাবে আগে থেকে কিছু NGOরা হেল্প করছে, গভর্নমেন্ট এসে উদ্যোগ নিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে কমিউনিটি ভলান্টিয়ারদেরকে এখনও অর্গানাইজ করা হয় না আসলে। তারা কিন্তু এখনও ছন্নছেড়াভাবে আছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের প্রত্যেকটা স্টেশনে কিন্তু একটা ডিজাস্টার রেসপন্স ক্লাব হতে পারে, সেভাবেই কিন্তু একটা আমাদেরকে প্রিপেয়ারনেস করতে হবে, সাম ইনোভেটিভ আইডিয়া, সাম নিউ টেকনোলজিগুলো ডেভেলপ করতে হবে, এবং আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের ইমাজিন করতে, বড় ডিজাস্টার হয়ে যায়, ইমাজিনেশন সার্চ যেটা বললেন, ইমাজিন করতে হবে একটা, অ্যান্ড দেন পিপুল হ্যাজ টু কামস। এখন বড় তখন আফটার 1 আওয়ার এটা ঘটেছে, 1 ঘন্টা পরে কী হবে, 2 ঘন্টা পরে কী হবে, তখন কিন্তু সবার কিন্তু মাথা খুলে যাবে কীভাবে কাজ করতে হবে, সামথিং এক্সারসাইজ করতে হবে আসলে। সেভাবে কিন্তু ওয়েদার আমার গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কত প্রিপেয়ারনেসগুলো আছে এখানে, আমাদের আর্ম ফোর্সেস কীভাবে আসবে, তারা একসাথে কীভাবে সমন্বয় করবে, এই জন্য কিন্তু NEOC খুবই দরকার, এবং কমিউনিকেশনটা আমার কাছে মোস্ট প্রায়োরিটি মনে হয়।